সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, আর কি বিচিত্র এই দেশের মানুষ, দেশের সংবিধান, দেশের বিচার ব্যবস্থা, দেশের ভোট এবং ভোট রাজনীতি। এখনকার পরিস্থিতি দেখে সবার উপরে বলে একটি ছবি হয়েছিল বহুদিন আগে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের, যেখানে বিভিন্ন ভূমিকায় পাহাড় ঈশানলাল, ছবি বিশ্বাসেরা অভিনয় করেছিলেন। সেখানে একটা ডায়ালগ শেষে ছিল ছবি বিশ্বাস হয়েছিলেন উত্তম কুমারের বাবা, বলেছিলেন যে এটা কি থিয়েটার না নাট্যশালা, বিচার মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, ফিরিয়ে দিতে পারবে আমার জীবনের 12টা বছর। আজকের বিচার ব্যবস্থার রায় দেখে আমার ঠিক ছবি বিশ্বাসের কথা মনে পড়ছে। উনি আজকে বেঁচে নেই, থাকলে উনি হয়তো এটা অভিনয় করে দেখাতেন এটা কি থিয়েটার না নাট্যশালা, এরমভাবে আর কি। তো একবার ভেবে দেখুন তো কি হতে চলেছে বা কি হচ্ছে। এখন তো আবার সবাই সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টের ওপরে সুপ্রিম কোর্ট, তার উপর কেউ নেই। এর মধ্যে আবার ডিভিশন বেঞ্চ টাইপের কিছু জিনিসপত্র আছে। একবার একটা রায় হলে সেটাকে আবার চ্যালেঞ্জ করা যায়, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ হতে পারে। কারণ আমাদের দেশের রুলস তো সেটাই বলে যে যতক্ষণ না একটা জাস্টিস প্রপার হবে তার আগে অবধি হবে না। অথচ এই জাস্টিস হবে কি করে? একটা 8 বছর ডিলে হওয়া জিনিস, সেটা কিভাবে জাস্টিস হবে? অথচ এই নিয়ে কি প্রচণ্ড পরিমাণে চাপার উত্তর চলছে একটা রাজনৈতিক দুটি দলের মধ্যে। মূলত আরও দুটি দল আছে, তারা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটুখানি গুরুত্ব হারিয়েছে, কিন্তু কেন্দ্রীয় রাজনীতি বা কেন্দ্রীয় সরকার এবং তার সংক্রান্ত যারা এখানে বিরোধী দল, তার রাজনীতি চলছে, আর তার সাথে চলছে আমাদের রাজ্য সরকারের রাজনীতি। একটা জিনিস ভাবুন তো, একটা মানুষ একসময় ভোট চাওয়ার আগে পরিষ্কার বলেছিলেন যে প্রত্যেকটা সিটে কিন্তু আমি দাঁড়াই, আমি কিন্তু প্রত্যেকটা সিটের প্রত্যেকটা প্রার্থী, আপনারা যখন ভোট দেবেন আমার মুখ চেয়ে ভোট দেবেন। আজকে তিনি আবার বলছেন যে আমি কি সব জায়গা দেখতে পারি, আমি কি সমস্ত কিছু খবর রাখতে পারি, আমি কি প্রত্যেকটা দপ্তর দেখি, শিক্ষা দপ্তর তো আমার আওতায় পড়ে না। এটা আবার কি কথা হলো? আমি তো তার জন্য রেসপন্সিবল, আমার দপ্তর না পড়তে পারে, কিন্তু আমি যখন মানুষের কাছে ভোট চাইতে গিয়ে এই কথাটা বলেছি সেখানে আমি তো রেসপন্সিবল। আবার যারা বিরোধী দল যারা বলছে, তারা পরিষ্কার একদম কোনো রাগঢাক না করে বলছে ভুল দলে রয়েছেন একজন সাংসদ, তিনি অভিনেতা, তিনি খুব বড় অভিনেতা, আমাদের রাজ্যের মানে মহানায়ক না হলেও হিরো তো বলাই যায়, মেগাস্টার তো বলাই যায়। তো সেই মানুষটি যখন ভোটে দাঁড়াচ্ছেন তখন আরেক দলের যে বিরোধী দলের যে মূল সভাপতি পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন, তিনিও একটা জায়গা থেকে দাঁড়িয়েছেন। তার জায়গায় গিয়ে যখন সৌজন্যবোধমূলক কথাবার্তা হচ্ছে তখন উনি বলছেন ভুল দলে আছেন, আমাদের দলে থাকলে ওনার এই সমস্যা হতো না। মানে এক কথা পরিষ্কার করে বলে দেওয়া যাচ্ছে যে আপনি যদি আমাদের দলে মানে কেন্দ্রীয় সরকারের যে দল সেই দলে থাকতেন তাহলে কিন্তু আপনার উপর কোনো রকম আইনি ব্যবস্থা হতো না, এবং আপনাকেও আপনি যে সিনেমাটা করেছেন সেখানে গরু চুরির দায়ে মানে গরু চুরির টাকা থেকে ওই পয়সা নিয়ে আপনার সিনেমায় ইনভেস্ট করা হয়েছে সেই জায়গায় আপনি পড়তেন না, কোনো লুকোচুরি নেই। আবার এই যে রায়টা বেরোবে, এই যে রায়টা এসএসসি নিয়ে যে রায়টা হলো, এই রায়ের প্রায় 4-5 দিন আগে গত সপ্তাহে বিরোধী দলের আরেকজন নেতা, যিনি প্রধান বিরোধী দলের নেতা, তিনি পরিষ্কার বলে দেন, তিনি আবার একসময় এই দলে ছিলেন, হ্যাঁ, তিনি আবার একসময় রাজ্য সরকারের যে বর্তমান দল সেই দলে ছিলেন। তিনি বলে দিলেন যে সোমবার একটা বোমা ফাটবে। তার মানেটা কি? বিচার ব্যবস্থায় কি হচ্ছে না হচ্ছে সেই খবরও তারা কিন্তু আগে থাকতে পেয়ে যাচ্ছেন। মানে বিচার ব্যবস্থার ভার্ডিক্ট লিক হয়ে যাচ্ছে, অন্তত সেরকমই তো আমরা মনে করছি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেটা চারদিক দেখছি, বুঝছি, প্রত্যেকের কথা শুনছি, আসল নকল ভুল তথ্য সঠিক তথ্যের মধ্যে কিছুটা ফারাক করতে পারি, তারা দেখছি আগে থাকতে তো সব জেনে যাচ্ছে। একজন গৃহমন্ত্রী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী, উনি এসে বলছেন যে এখন সবাইকে এবার 15 লাখ টাকা করে ফেরত দিয়ে দিতে হবে।
একদম ক্যাটেগরিক্যালি উনি বললেন 15 লাখ টাকা। এলেন উনি একটা জায়গা থেকে এসে তিনি হেলিকপ্টার থেকে নামলেন, নেমে বললেন যে প্রত্যেককে এবার 15 লাখ টাকা করে ফেরত দিতে হবে। 15 লাখ টাকা কি আপনাদের অ্যাকাউন্টে আছে? সবাই বলল নেই। তাহলে আপনারা কিভাবে ফেরত দেবেন এই টাকা? অথচ অবাক করা দেখুন, এনারা যখন সরকারে এসেছিলেন এনাদের একটা কথা ছিল যে সরকারে আসার বোধহয় 2 মাস না 3 মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা চলে আসবে। তাহলে সেই হিসেবে ওখানে তো লোক উত্তর দিতেই পারতো, আপনারা তো আমাদের শুরুতেই 15 লাখ টাকা একদম যখন আপনারা এলেন রাজত্ব করতে এলেন তখনই তো 15 লক্ষ টাকা দিয়ে দিয়েছিলেন, সেই টাকা তো এখনো আমাদের অ্যাকাউন্টে আছে। আমি তো প্রত্যেক 1 এপ্রিল সকালে উঠে স্বপ্ন দেখি যে আমার অ্যাকাউন্টে 15 লাখ টাকা চলে এসছে। তারপর বুঝি না আজকের দিনটা 1 এপ্রিল, এবং 1 এপ্রিল কি হয় আপনারা জানেন, সেটা হয়ে এসছে। উনি অদ্ভুতভাবে 15 লক্ষ টাকায় কিন্তু মেনশন করলেন। শুধু তাই নয়, একসময় 2 কোটির চাকরি হয়েছিল। এই ধরনের প্রতিশ্রুতি তো রাজনীতির কারণে, রাজনৈতিক ফায়দা তোলার কারণে বলেই যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের বিরুদ্ধে সমস্ত কথা বলে যাচ্ছে, আবার বলছে নাম পাল্টে সেটা আবার আমরা নাকি অন্নপূর্ণা ভাণ্ডার করে দেবো, তখন 3000 টাকা দেব। মানে আমরাও একইভাবে যে জিনিসটা বর্তমান রাজ্য সরকার করছে, বর্তমান রাজ্য সরকার কি করছে? আপনি ঘরে বসে থাকুন, আপনি ঘরে বসে থাকুন, আপনার অ্যাকাউন্টে বা আপনার কাছে কোনো না কোনোভাবে সে যুবশ্রী, কন্যাশ্রী, খাদ্যশ্রী যাই হোক না কেন, আপনার পরিবারের কাছে ওই 3 থেকে 5 থেকে 7,000 টাকা অবধি পৌঁছে যাবে, যার যত সংখ্যায় লোক এবং যত বয়স কম বা বয়স বেশি। হ্যাঁ, বিধবা ভাতা আছে, পুরোহিত ভাতা আছে, হ্যাঁ, কিছুভাবে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। 5,000 টাকা থেকে 7,000 টাকা অবধি চলে যাচ্ছে, আমি অন্তত হিসেব করে যেটুকু বুঝি। সুতরাং কাজ করার দরকার নেই, বসে বসে খাওয়া দাওয়া করে কাজ চলে যাবে, আরামসে চলে যাবে। মাঝে মধ্যে একটু ইচ্ছা হলো 100 দিনে কাজ করলাম, মাঝে মধ্যে একটু ইচ্ছা হলো আমি যে কাজটা করতে পারি সেটা করলাম। আদারওয়াইজ আমি যদি কিছু নাও কাজ করি আমার খাওয়া পড়ার অসুবিধা হবে না। মানে আমি আদবে একটা অলস সোসাইটি বা সমাজ তৈরি করছি, সেটার দিকে কিন্তু কারো জন্য। উল্টে আমি কর্মসংস্থান না করে কি বলছি, আমি অন্নপূর্ণা ভাণ্ডার নাম করে দেবো লক্ষ্মী ভাণ্ডারটাকে, এবং 3000 টাকা দিয়ে দেবো। মানে এরা যেটা করছে আখেরে সেটার বিরোধিতা আমি করলাম না, আমি করলাম কি উল্টে সেটাকে আরো এনকারেজ করছি যে এরা যদি 5,000 টাকা দেয় আমি 10,000 টাকা দেব। হে ভগবান, তাহলে মানুষের কর্মসংস্থানে কি হবে? ইন্ডাস্ট্রি কোথা থেকে আসবে? একটা বিপরীত মত, আমার মত, ব্যক্তিগত মত, সেখানে সব জায়গায় দেশের মধ্যে দরকার নেই আমার শিল্পের, কিছু জায়গায় ক্রিয়েটিভিটি হওয়া দরকার। কিন্তু ক্রিয়েটিভ শিল্প তো শিল্প, যেমন সিনেমা করা শিল্প, গান বাজনার শিল্প, সেগুলো তো আসতে পারে, কবিতা, নাটক, এই সমস্ত জায়গা থেকে আসতে পারে। সেখানেও তো পয়সা লাগবে, সেখানেও তো লোকজন কাজ করবে, সেটাও একটা ইন্ডাস্ট্রি। আমাদের টলি ইন্ডাস্ট্রির সবচেয়ে কম বাজেট এবং সবচেয়ে কম বেতন, দক্ষিণে এবং বলিউডে অনেক বেশি। তাহলে ক্রিয়েটিভ কাজও তো এখানে প্রপারলি হচ্ছে না, যার জন্য এত ক্রিয়েটিভিটির লোকজন সমস্ত পলিটিক্সে ঢুকে যাচ্ছে। দেখুন অন্ততপক্ষে কত লোক, অভিনেতা যারা নেতা হয়েছেন, অভিনেত্রী যারা নেতা হয়েছেন, কেন হয়েছেন? পুরোটাই কি তারা পলিটিক্স ভালোবাসেন বলে? আমার মনে হয় না। কারণ একটা স্টেডি ইনকাম তাদের এখন কাজ করে হয়তো হচ্ছে না, যার জন্য তারা এই দিকে আসছেন। তো সুতরাং একদিকে ইন্ডাস্ট্রির দিকে কোনো লক্ষ্য নেই, অন্যদিকে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা। প্রত্যেকটা কথা যেগুলো বলছে একটা কথাও কেউ মানছে না, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, শুধু প্রতিশ্রুতির বন্যা। আর শেষকালে যে টপিকগুলো নিয়ে আলোচনা, একটা ইলেকশন যে টপিকগুলো নিয়ে হয়, একটা কেন্দ্র সরকারকে আমরা রাখি কেন? তার যে টপিকগুলো, তার বিদেশ নীতি, তার অর্থনীতি, তার দ্রব্যমূল্য বৃদ্ধি, টাকার দাম বেশি, জিডিপি, এই সমস্ত নিয়ে একটা লেকচার আপনি শুনতে পাবেন। প্রধানমন্ত্রী এসে লেকচার দিচ্ছেন, গৃহমন্ত্রী এসে লেকচার দিচ্ছেন, প্রতিরক্ষা মন্ত্রী এসে লেকচার দিচ্ছেন। আর আমাদের এখানে যারা বিরোধী দল, রাজ্যের যারা প্রধান শাসক দল, যারা কেন্দ্রের বিরোধী দল, তারা যে লেকচার দিচ্ছে, কোথাও এই টপিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ, কিছু উন্নয়নের এই শ্রী নিয়ে আলোচনা হচ্ছে, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী ইত্যাদি শ্রী এবং 100 দিনের কাজ, এই নিয়ে আলোচনা একটু হচ্ছে। কিন্তু মেন যে জিনিসগুলোর উপর একটা কেন্দ্র সরকারকে লোকে চায়,
যে এই কেন্দ্র সরকার এলে আমার এই কাজগুলো করবে, সেটা নিয়ে কোনো কথা নেই। রাজ্যের মধ্যে যে ভোটের জন্য যারা বাইরে থেকে আসছে তারা রাজ্য সরকারের বিরোধিতা করছে, রাজ্য সরকার চোর, রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত। আরে ভাই, আমার ভোটটা তো রাজ্য সরকারের বেসিসে হচ্ছে না, এটা তো কেন্দ্রীয় সরকারের মূল্যায়ন হচ্ছে। তো সেখানে এই প্রশ্ন আসছে কোত্থেকে? আমরা এর পরের দিন থেকে এই একটা যে টপিক যেগুলো নিয়ে আলোচনা করা দরকার অথচ আলোচনা হচ্ছে না, সেগুলো নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু অন্য রকমভাবে আমরা ভোটটাকে ভাবি, এটা খুব দরকার, এবং আমাদের মধ্যে থেকে কিছু সমাধান সূত্র হয়তো বেরোবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমার ইউটিউবে চ্যানেলে দেবেন। আমি চেষ্টা করব উত্তর দিতে। যদি কোনো ভুল করে থাকি নিজ গুণে ক্ষমা করে নেবেন, আর দয়া করে আমাকে কেস দেবেন না। আমি যদি জেলে চলে যাই, আমি একটা সিও পাই না, আমার বাড়ির লোক না খেতে পেয়ে মারা যাবে। আমি যে কথাগুলো বলছি একদম আমার ব্যক্তিগত কথা, এবং এটার জন্য শুধুমাত্র আমি দায়ী। এর জন্য কোনো রকম অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি এটা করছি একদমই নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।